শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাইকার পিএসসি গ্রুপ 2 বছর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমান সেবার মান নিশ্চিতে ব্যর্থ হলে জরিমানার পরামর্শ। 411 কোটি টাকার ঋণে ধুঁকছে চট্টগ্রাম সিটি, স্থবির প্রশাসনিক কাজও। দায়িত্ব নিয়ে এই চ্যালেঞ্জের মুখে নতুন মেয়র শাহাদাত। আর্থিক সংকটই বড় সমস্যা বলছেন পরিকল্পনাবিদ। প্রশাসনকে ফাঁকি দিয়ে পাবনার মিলে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। প্রতারিত ভোক্তা, বিব্রত ব্যবসায়ীরাও। ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিদপ্তরের। এবং হিমাগার না থাকায় রাজশাহী অঞ্চলে বছরে নষ্ট হয় 250 কোটি টাকার আম লিচু। সংরক্ষণ জটিলতায় দাম পাচ্ছেন না ব্যবসায়ী। সরকারি বরাদ্দ পেলেই নির্মাণের আশ্বাস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, আমরা রিপোর্টে দেখলাম আমরা আজকে অভিবাসন এবং শ্রমবাজার নিয়ে আমাদের আলোচনায় করার জন্য ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর জালালউদ্দিন শিকদার। আমরা আলোচনায় চলে যাচ্ছি। জালালউদ্দিন শিকদার, একটু আমাদের যে প্রথমেই জানান যে মালয়েশিয়ার যে শ্রমবাজার, এটি কিন্তু বলা চলে যে মানে সবসময় আমরা দেখি যে টালমাটাল একটা অবস্থা থাকে, হয় এজেন্সি কিংবা শ্রমিক যাওয়া, সব প্রেক্ষাপটে আমরা দেখি। আসলে সমস্যার সমাধান কিংবা এটা একটু পরে আলোচনা করি। মূলত এজেন্সি কেন্দ্রিক যে সমস্যা, এটি নিরসন করার উপায় কি মনে করেন? আসলে এটা আমাদের বোথ এন্ডি প্রবলেমটা শুধু বাংলাদেশের না, এটা ওই সাইডেরও প্রবলেম আছে। বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবলেমটা হচ্ছে যে বাইরা যারা রিক্রুটিং এজেন্সি যাদের, সেখানে গোড়ায় সমস্যাটা হচ্ছে যে আসলে আমাদের এত বেশি রিক্রুটিং এজেন্সির সংখ্যা বেড়ে গেছে যেখানে এক ধরনের মনোপলি আপনার বিজনেসটা তৈরি হয়েছে। আবার এই সেক্টরে আপনার যারা খুব পাওয়ারফুল গ্রুপ তারা কিন্তু আপনার এখানে খুব ইনভলভ হয়েছে, তাই না? যেটা আমরা যদি আগে গভর্নমেন্টের 4-5 জনের রিপোর্ট কিন্তু অলরেডি এসেছে বিভিন্ন প্রথম আলো থেকে শুরু করে অনেক পত্রিকায়। এই যে হিউম্যান বিজনেস, এখানে কিন্তু প্রচুর প্রফিট আছে, যার কারণে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে ইন্টারভেনশনের কারণে এই ভাইরাস সেক্টর মানে আপনার রিক্রুটিং সেক্টরটা কখনো ওইভাবে করে ফ্লারিশ হয় না যে করে বিজেপি যেভাবে করে হয়েছে। এটা যে একটা অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি থাকা দরকার, সেটাও কিন্তু হয় নাই। ইলেকশন গুলো নিজেরা লোক ঠিক করে তারা নিজেরা কমিটি করে ফেলতো। এটা গেল একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হচ্ছে যে ওই মালয়েশিয়ান এন্ডে যে বিএসটিআইএন যে যারা অর্গানাইজেশন আইটি ফার্ম, যেটা হচ্ছে ওইখানেও বাংলাদেশি একজন আমিনুল ইসলাম আছেন, উনি খুব পাওয়ারফুল মালয়েশিয়ার এন্ডে, এবং উনি ওই সিস্টেমের ওই আইটি সিস্টেমের আওতায় লোকগুলো কিন্তু প্রথমে কিন্তু ইনি নেয়, মানে এই জায়গায় সিস্টেমে আপনার করতে হয়, আপনার ইনপুট করতে হয়। এখন আমিনুল ইসলামের যে সিস্টেমটা, এটা কিন্তু পুরো মালয়েশিয়া কিন্তু 15টা দেশ থেকে কিন্তু লোকটা নেয়, শুধু বাংলাদেশ একা না। তার মানে এই লোকের কাছে পুরোটা 15টা দেশের আপনার কন্ট্রোল, তা কোন লোক নিবে কিভাবে নিবে। এবং মালয়েশিয়া এন্ডে কিন্তু প্রচুর রিপোর্ট হয়েছে যে এই বিএসটিআই যে আমিনুল ইসলাম উনি যে করাপশনের সাথে যুক্ত, কিন্তু উনি এতটাই পাওয়ারফুল যে যেখানে কমিটি মালয়েশিয়া কমিটি যেখানে বলেছিল যে ওনার অর্গানাইজেশনকে আপনার বাতিল করে দিতে, উনি আবার এই 2024 জুন মাসে উনি আবার 3 বছরের জন্য কন্ট্রাক্ট পেয়েছেন, তাই এইভাবে লোক নিয়োগের ক্ষেত্রে এই প্রসেসের মাধ্যমে। যার কারণে এইটার সমস্যাটা কিন্তু রয়েই গেছে, কারণ এখানে হচ্ছে যারা এমপ্লয়ার যারা আছেন মালয়েশিয়ার, তারা করে কি আর্টিফিশিয়াল ভাবে ওয়ার্কার ডিমান্ড দেয়, আসলে ওয়ার্কার আসলে তার দরকার নাই। আর্টিফিশিয়াল ভাবে কন্ট্রাক্ট লেটার পাঠায়, আসলে ওই কন্ট্রাক্ট লেটার বলতেই কিছু নাই। যার কারণে ওইখান থেকে শুরু হয়। আর এখান থেকে যে আমাদের করাপ্টেড যারা রিক্রুটিং এজেন্টদের, সবাই না, যারা যুক্ত এই করাপশনের সাথে, বিশেষ করে ক্যাথারিস যে একটা অর্গানাইজেশন আছেন যে রিক্রুটিং এজেন্ট, এই দুইজনের প্রসেসের কারণে আমার এই মালয়েশিয়ার বাজারটা কখনো আমরা এক জায়গায় আনতে পারি নাই। কিন্তু আমিনুল ইসলাম যে আছেন মালয়েশিয়ান এন্ডে, সে কিন্তু 14টা দেশ থেকে যাদেরকে নিচ্ছে সেখানে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। ওই একই প্রসেসের মধ্যে কিন্তু নেপাল থেকে নিচ্ছে, নেপালে কিন্তু কোনো সমস্যা নেই, নেপালে কিন্তু বিনা পয়সায় তারা যেতে পারছে। তাহলে বাংলাদেশ থেকে সেখানে এখানে ব্যবসাটা হচ্ছে 5 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, আমাদের রিসার্চে আসছে। কাজে এখানে আমাদের এন্ডেও প্রবলেম, ওদের এন্ডেও প্রবলেম আছে। জনাব, আমরা আলোচনা করব, একটু বিরতি নেব, যাব প্রেস ক্লাবে, সেখানে একটি সংবাদ সম্মেলন চলছে, এরপর আবারও আলোচনায় ফিরব। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউতে মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট, উদ্ভূত সংকট ও করণীয় শীর্ষক আলোচনার সভায় আয়োজন করেছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। সেখানে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, সরাসরি আছে তার কাছে। যেহেতু মালয়েশিয়ান সিন্ডিকেট নিয়ে বরাবরের মতোই কিন্তু নানান রকম অভিযোগ আমরা দেখতে পাই রাস্তাঘাটে, বা প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে যে সমস্ত লোক পাঠাবে তাদের যে খরচ বা সরকার নির্ধারিত যে খরচ, তার চাইতেও কিন্তু প্রায়
দ্বিগুণ থেকে 3 গুণ বেশি দামে কিন্তু বেশি টাকা খরচ করে কিন্তু মালয়েশিয়া যেতে পারছে না, এরকম কিন্তু বরাবর মতো অভিযোগ আমরা এখানে পাচ্ছি। তবে আজকে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ডিআরইউতে, মালয়েশিয়ান শ্রম বাজারের সিন্ডিকেট বা এই যে ক্ষতি যে মূল্যায়ন বা জবাবদিহিতা নিশ্চিতকরণে যে এই যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তাদের মাধ্যমে যেন সঠিক জবাবদিহিতা করা হয়, সঠিক মূল্যায়ন করা হয়, সেটি কিন্তু দাবি দাবা তুলছেন। তবে এখানে আমরা যতটুকু জানি যে দেশের অনেকে কিন্তু আসলে তথাকথিত সিন্ডিকেটের ব্যবস্থার পরে দেশান্তরিত হয়েছে, তাদের অভিবাসনের জন্য কিন্তু অত্যাধিক খরচ দিতে হচ্ছে, যেখানে বলা যায় যে প্রায় ৭৯,০০০ টাকা যেটি হচ্ছে সরকার নির্ধারিত প্রায়, সেখানে বলা যায় যে ২,৯৪০ রিঙ্গিত থেকে প্রয়োজন, সেখানে কিন্তু প্রায় ২০,৩০০ রিঙ্গিত প্রয়োজন হচ্ছে। ২০২২ সালে জুলাই মাসে যে মালয়েশিয়া কর্মী প্রবাহ পুনরায় শুরু হওয়ার পর কিন্তু বাংলাদেশে নিবন্ধিত ১৫২০টি থাকার কথা যে রিক্রুটিং এজেন্সি বা নিয়োগকারী সংস্থা, সেখানে কিন্তু মাত্র ২৫টিকে অনুমতি দেওয়া হয়েছিল যারা হচ্ছে মালয়েশিয়া শ্রমিক নিতে পারবে। যদি আমরা জানতে পারি যে যেটি ৩১ মে মাসের পর থেকে কিন্তু আসলে বন্ধ হয়েছে। তবে এখানে যে আজকে আলোচনাটা অনুষ্ঠিত হচ্ছে, তাদের কিন্তু বরাবরের মতোই যে দাবি রয়েছে যে এই যে উন্মুক্ত এই বাণিজ্যটা কিন্তু পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া উচিত। এর পাশাপাশি বাংলাদেশের যে সিন্ডিকেট আছে, এরা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে কাজ করছে তা কিন্তু না, এর পাশাপাশি মালয়েশিয়াতে কিন্তু তারা একটি বড় ধরনের বলয় তৈরি করেছে, যার কারণে বাংলাদেশ থেকে যতবারই এই যে নিয়োগকৃত শ্রমিকরা পাঠাবে বা রেমিটেন্স বাংলাদেশে আসবে, সেই পথটা কিন্তু আসলে বন্ধ করছে। কেননা শুধুমাত্র যে বাংলাদেশের যে সিন্ডিকেট আছে তাও না, তার সাথে কিন্তু জড়িত আসে মালয়েশিয়া, ওখানকার যে স্থানীয় জনবলের পাশাপাশি যারা কাজ করে তারাও কিন্তু এই বাংলাদেশের সিন্ডিকেটটা ওখানে ধরে রেখেছে। তবে এই ক্ষেত্রে বলা যায় যে আসলে বাংলাদেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা যদি পুরোপুরিভাবে এই খাতটাকে বা এই খাতে নজরদারি বাড়ায়, তাহলে কিন্তু এই যে এখানকার যে মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট, সেটা কিন্তু পুরোপুরি আওতায় আসবে বলে এখানকার কিন্তু উঠে আসছে এখানকার মন্তব্যে। বা বলা যায় যে এখানকার যে আলোচনা বা এখানকার যে আলোচনা কি হয়, সেটি কিন্তু আমরা মুহূর্তে কিছুক্ষণ পরে কিন্তু জানাতে পারবো। তবে সর্বোপরি বলা যায় যে এখানে যে মূল্যায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, এত টাকা কোথায় যাচ্ছে, কেন শ্রমিকদের এত টাকা দিয়ে যেতে হচ্ছে, কেন ৩ থেকে ৪ গুণ বা কোথাও ৫ গুণ টাকা দিয়েও কিন্তু যেতে পারছে না, সেই জিনিসগুলো যেন জবাবদিহিতার আওতায় আসে এবং পুরোপুরি সিন্ডিকেটটাকে যেন সরকার নিয়ন্ত্রণ করে, সেই দাবি কিন্তু উঠে আসছে এখানে। এই ছিল আমার কাছ থেকে ডিআরইউ থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম রামরু আয়োজিত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে যে সিন্ডিকেট, সে বিষয়ে আলোচনার সভায় ডিআরইউতে। ডক্টর জালাল, আমরা আলোচনায় ফিরছি। আমরা ডিআরইউতে যে আলোচনাটি দেখলাম সেটি হচ্ছে যে সিন্ডিকেট যে আছে, সেই সিন্ডিকেট নিয়ে আপনিও এর আগে কথা বলেছেন। ৬ থেকে ৭ লাখ টাকা, অর্থাৎ লাখ টাকার মধ্যে যেটি খরচ হওয়ার কথা, সেটি চলে যাচ্ছে ৬ থেকে ৭ লাখ টাকা। আসলে এই সিন্ডিকেট থেকে বের হওয়ার উপায় কি এবং এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার দরকার কিনা, কি মনে করেন? দেখেন, আইনে যথেষ্ট বলা আছে, আইনে কি শাস্তি কি দেওয়া আছে, কিন্তু আইনের প্রয়োগটা কখনো হয় নাই, মানে ওভাবে করে করে নাই, তাই না? এখন যেটা আমাদেরকে প্রথম আমরা সবসময় সাজেস্ট করেছি যে আমাদের বাইরে যে অর্গানাইজেশন যেটা আছে, এখানে আপনার রিক্রুটিং এজেন্টদেরকে র্যাঙ্কিং সিস্টেম করতে হবে, র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করতে হবে, যেটা ওয়েবসাইটে তাদের পারফরমেন্সের উপর বেস করে তাদের একটা র্যাঙ্কিং হবে এবং ওয়েবসাইটে এটা অ্যাভেলেবেল থাকবে। এবং বাইরের থেকে যারা এমপ্লয়ার যারা আছে, তাদেরকে বলতে হবে যে যারা লোক নিতে চায়, আপনারা সরাসরি এই র্যাঙ্কিং এর উপর বেস করে আপনি নিবেন। এই র্যাঙ্কিং এর একটা পদ্ধতিও কিন্তু আমরা রিসেন্টলি একটা পত্রিকায়, ন্যাশনাল পত্রিকা দিয়ে দিয়েছি আমাদের গবেষণা থেকে দেওয়া, যে কি কি অনুযায়ী একটা অর্গানাইজেশন বা র্যাঙ্কিং হতে পারে, তাই না? আরেকটা হচ্ছে যে আপনার এই যে মালয়েশিয়ার এন থেকে যে প্রেশার ক্রিয়েট করা হয় যে এই এতগুলো অর্গানাইজেশনকে আপনার সিলেক্ট করতে হবে এবং তাদের মাধ্যমে লোক নিতে হবে, এই ধরনের চুক্তি যদি তারা দেয়, এই চুক্তি আমাদের মানা যাবে না। এক কথায় শেষ, এইটা মানা যাবে না, এটা ওপেন মার্কেট হবে এবং তারা লোক নিয়োগ করবে রিক্রুটিং এজেন্টদের এবং র্যাঙ্কিং এর উপর বেস করে। এছাড়া আমি সিন্ডিকেট ভাঙার কোনো অপশন দেখছি না। সেক্ষেত্রে যদি একটু বলেন যে আসলে সরকার কি করতে পারে এখানে, যেহেতু শ্রমিকদের একটি যারা যেতে আগ্রহী তাদের কিন্তু বড় ক্ষতিগ্রস্ত হয়ে যায় বড় ধরনের, এবং মন্ত্রণালয় থেকে শুরু করে যারা এখানে আমরা অভিযোগ পাই যে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে মন্ত্রী এমপি অনেকের বিরুদ্ধে আমরা অভিযোগ পাই, আসলে এখানে সংশ্লিষ্টতা যারা আছে তারা কতটুকু দায়বদ্ধ এবং এই জবাবদিহিতা নিশ্চিতের জন্য কি করবেন? পলিটিক্স করা তার পক্ষে সম্ভব নয়, তার একটির ভিতরেও নাই। এখন আমাদের ভাবতে হবে যে আগামীতে যারা আসবেন, যেই দলে আসবেন, তাদের থেকে আমাদের কমিটমেন্ট আদায় করে নিতে হবে জিনিসগুলো, যে এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে, যে আমাদের যেটা করতে হবে, যে এই সরকারের সময় যদি কোনো মানুষে যখন আবার লোক নেওয়া শুরু করেছে, এখন আমাদের বার্গেন করতে হবে যে আপনি যে 101টা যে
অর্গানাইজেশনের নাম দিয়েছেন যেখান থেকে লোক নিয়োগ করবে, এটাকে আপনি স্ট্যান্ড কিনা, যদি ওনারা বলে স্ট্যান্ড থাকে তাহলে আমাদের চুক্তি থেকে বের হয়ে আসা উচিত। আমাদের প্রেশার ক্রিয়েট করা উচিত যে না, ওই ফর্মুলা ইউজ করে আমাদের একজন মাইগ্রেন্ট ওয়ার্কার যেখানে খরচ হওয়ার কথা তার সর্বোচ্চ 1,70,000 টাকার ভিতরে, সেখানে তার 6 থেকে 7 লাখ টাকা হচ্ছে, কাজে এটা হবে না, তোমাকে মার্কেটটাকে ওপেন করতে হবে। কিন্তু একইভাবে এইখানে যারা আছেন তাদেরকে একটা আপনার যে রিক্রুটিং এজেন্সি ইমিডিয়েটলি আপনার র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করে পারফরমেন্স বেস করে তারা যেন লোক পাঠাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বেস্ট হয় যদি এমপ্লয়ারদের সাথে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা প্রসপেক্টেড মাইগ্রেন্ট তাদের যদি একটা লিঙ্ক করে দেওয়া যায়। এটা একটা হতে পারে যে যেসব এমপ্লয়াররা তারা যারা লোক নিয়োগ করতে চাচ্ছে তারা যদি ওয়েবসাইটের মাধ্যমে তাদের কোন ধরনের লোক যদি দেয় এবং ওইখানে যদি আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার তারা যদি সিভি ড্রপ করতে পারে, যেভাবে করে কাতার জব ডট দুবাই জব .com, যেভাবে করে তারা আফ্রিকা থেকে এশিয়া থেকে লোক নেয়, যে তোমরা ডাইরেক্ট সিভি গুলা সাবমিট করো ওয়েবসাইটের মাধ্যমে, আমরা ডাইরেক্ট তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে আমরা নিব। এই ধরনের সিস্টেম যদি আপনার মালিক পক্ষের সাথে যদি শ্রমিকদের যদি ডাইরেক্ট কানেকশন করে দেওয়া যায় তাহলে কিন্তু আপনার সিন্ডিকেটের ইয়েটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। ডক্টর জালাল, অনেক ধন্যবাদ আজকে আলোচনায় যুক্ত হয়ে বিশদ আলোচনার জন্য। দর্শক, আলোচনা করছিলাম শ্রম বাজারের অভিবাসন অবস্থা নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির গবেষক ও শিক্ষক ডক্টর জালালউদ্দিন শিকদার। যাচ্ছে পরের সংবাদে। শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল পরিচালনা রক্ষণাবেক্ষণ করবে জাইকার পিএসসি গ্রুপ। আর গ্রুপটির অধীনে আপাতত 2 বছর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ বিমান। আন্তর্জাতিক মানের সেবা দিতে ব্যর্থ হলে পিএসসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন। বর্তমানে নানা অনিয়মের অভিযোগ থাকলেও সক্ষমতার জানান দিতে চায় বিমান। আর সেবার মান নিশ্চিতে ব্যর্থ হলে জরিমানার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। 2019 সালের ডিসেম্বরে শুরু হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নান্দনিক 3য় টার্মিনালের নির্মাণযোগ্য। বিশ্বমানের এ টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয় 21,399 কোটি টাকা। এর মধ্যে 16,000 কোটি টাকা ঋণ সহায়তা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার। চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষের দিকে অত্যাধুনিক এ টার্মিনালের। এখন অপেক্ষা যাত্রী সেবার। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী টার্মিনালের মূল দায়িত্বে থাকবে জাইকার স্পেশাল পারপাস কোম্পানি বা পিএসসি গ্রুপ। আর গ্রুপটির সঙ্গে প্রাথমিকভাবে 2 বছরের জন্য যাত্রী ও কার্গো সেবায় চুক্তিবদ্ধ হবে বাংলাদেশ বিমান। স্পেশাল পারপাস কোম্পানি বেসিক্যালি তারা অপারেশন ও মেইনটেন্যান্স কাজটা 3rd টার্মিনালে করবে এবং পৃথিবীর যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড হয় সেই স্ট্যান্ডার্ড তারা মেনটেন করবে। এই ব্যাপারে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কিন্তু রেগুলেটর হিসেবে, প্রিন্সিপাল রেগুলেটর হিসেবে আমরা তাদেরকে কেপিআই দিয়ে দেবো, কি পারফরমেন্স ইন্ডিকেটর, এবং এই কি পারফরমেন্স ইন্ডিকেটর কিন্তু স্পেশাল পারপাস কোম্পানিকে মেনটেন করতে হবে। তার সাথে যে বা যারা কাজ করবে তাদেরকে কিন্তু এই স্ট্যান্ডার্ড রাখতেই হবে। 3য় টার্মিনালে নিজেদের সক্ষমতার জানান দিতে ইতোমধ্যে 1,000 কোটি টাকার অত্যাধুনিক পরিবহন ও মেশিনারিজ কেনা, জনবল নিয়োগ ও প্রশিক্ষণ নিয়েছে বিমান। বিশ্বমানের সেবা দিতে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি। এয়ারলাইন্সের বিজনেস হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটাকে অবশ্যই মেনটেন করতে হবে। এখানেও আমরা করতেছি। আরও 3rd টার্মিনালে গেলে আরও বেশিভাবে সক্ষম হব, আরও বেশিভাবে সেটা আপনাদের কাছে প্রতিভাত হবে। গত 6 মাস ধরে বিমানবন্দরে যাত্রীরা স্বল্প সময়ে লাগেজ হাতে পেলেও লাগেজ ভাঙা বা কাটার অভিযোগ এখনো পিছু ছাড়েনি বিমানের। আগের চেয়ে অনেক ভালো। আমি তো বাড়াই বললাম, এরা ভালো হয়ে গেল কিভাবে। আগের থেকে অনেক তুলনায় এখন মালও তাড়াতাড়ি পাইতেছি। আগে তো অনেকবার আসলে লেট হইতো, অনেক জায়দামালা হইতো। ভাই আমি দীর্ঘ 18 বছর সৌদি আরবে, আমার এই প্রথম এখানে লাগেজ, প্রত্যেকটা লাগেজ কাটা আছে। প্রেক্ষাপট যখন এমন, তখন এভিয়েশন বিশেষজ্ঞদের মত শর্ত পূরণে বিমান ব্যর্থ হলে বিকল্প নেই জরিমানার। পিনাল ক্লজ একটা খুব ভালো উপায় ভালো সার্ভিস আদায় করা। সো যেসব ক্যারিয়ার্স বিমানের সাথে গ্রাউন্ড হ্যান্ডলিং এর এগ্রিমেন্ট করবে তার মধ্যে সেই পিনাল ক্লজ থাকলে বিমান বাধ্য হবে সেটা দিতে। 3য় টার্মিনালের 2,30,000 বর্গমিটার সহ বর্তমানের 2টি টার্মিনালে প্রায় 4.5 লাখ বর্গমিটারে যাত্রী ও কার্গো সেবা দিতে হবে বাংলাদেশ বিমানকে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ চালু করায় সন্তুষ্ট সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা। তবে এখনও ইমিগ্রেশন নিরাপত্তা চেকপোস্টে যাত্রীদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ তাদের। দ্রুত যাত্রী হয়রানি দূর করার আহ্বান জানিয়েছেন রেমিটেন্স যোদ্ধারা। সৌদি আরব থেকে আরিফুর রহমানের রিপোর্ট। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি লাউঞ্জ চালু হওয়ায় খুশি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা। তারা বলছেন, নতুন এই সুবিধা তাদের যাত্রা আরো আরামদায়ক ও নিরাপদ করবে।
তবে ভিআইপি লাউঞ্জ চালু হলেও ঢাকার এয়ারপোর্টে এখনো যাত্রী হয়রানি কমেনি বলে অভিযোগ কোনো কোনো প্রবাসীর। এখনো ইমিগ্রেশন ও নিরাপত্তা চেকপোস্টে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া দীর্ঘ অপেক্ষা, টিকিটের বাড়তি মূল্য এবং সেবার মান নিয়েও আছে অসন্তোষ। বাংলাদেশ এয়ারপোর্টে অনেক সময় লাগেজ পেতে অনেক লেট হয়, তারপরে দেখা গেছে যে অনেক সময় ব্যাগেজ কাটা পড়ে, সামান পায় না ঠিক মতো। এই দিকটা যেন বাংলাদেশ সরকার একটু মনোযোগ দেয়। বাংলাদেশ সরকারকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রবাসীদের জন্য লাউঞ্জে খাবারের সুব্যবস্থা করার জন্য। সেই সাথে আমরা উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের পাশাপাশি আরও যে প্রবাসীদের সুযোগ সুবিধাগুলো যেন বাড়ানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আহ্বান, রেমিটেন্স যোদ্ধাদের যে কোনো সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ নেওয়া হলে ঢাকা বিমানবন্দর আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের হয়ে উঠবে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। পুঁজিবাজারের তালিকাভুক্ত পূবালী ব্যাংকে 400 কোটি টাকার বন্ড ইস্যু করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। মঙ্গলবার কমিশনের 931তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। জামানতবিহীন বন্ডটির কুপন রেট পরিবর্তনশীল হলেও এটি রূপান্তরযোগ্য নয়। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য 10 লাখ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে পূবালী ব্যাংক ব্যাসেল 3 অনুযায়ী টায়ার 2 মূলধন ভিত্তি শক্তিশালী করবে। রেফারেন্স রেটের সঙ্গে 3% মার্জিন যোগ করে এর কুপন রেট নির্ধারিত হবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীর কাছে ইস্যু করা হবে। এই বন্ডের ট্রাস্টির দায়িত্বে রয়েছে ডিবিএইচ ফাইন্যান্স ও অ্যারেঞ্জার হিসেবে রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট। বন্ডটি স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে। বিএসআরএম স্টিলের নতুন রোলিং মিলের উৎপাদন আগামী জানুয়ারিতে শুরু হবে। চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রা শুরু করতে যাওয়া মিলটির বার্ষিক উৎপাদন ক্ষমতা 6 লাখ টন। সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, প্রতিষ্ঠানটি পরিচালনা পর্ষদ সভায় নতুন মিলের উৎপাদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এদিকে প্রতিষ্ঠানটি চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ভালো মুনাফা করেছে। বিএসআরএম এর শেয়ার প্রতি আয় আগের বছরে একই সময়ের তুলনায় প্রায় 87% বেড়ে হয়েছে 2 টাকা 26 পয়সা। গেল বছরের একই সময় যা ছিল 1 টাকা 21 পয়সা। দেশের রডের বাজারের কম বেশি 25% নিয়ন্ত্রণ করছে বিএসআরএম। আজও ঊর্ধ্বমুখী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। এই মুহূর্তে সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছে ডিএসসির ওয়েবসাইটে। দর্শক, কয়েকদিন ধরে কিন্তু ডিএসসির ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখছি। সেই ধারায় কিন্তু আজও যেটি আমরা জানতে পেরেছি যে ডিএসসির কিন্তু সবশেষ অবস্থা ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে। একটু ওয়েবসাইটে যে দেখতে চাই সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমরা বলছি যে 17 পয়েন্ট কিন্তু বেড়েছে প্রধান সূচক ডিএসসির। অবস্থান করছে 5315 পয়েন্টে। 3 পয়েন্ট বেড়ে কিন্তু 1186 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির সরিয়া সূচক। এছাড়া ডিএসসি 13 সূচক অর্থাৎ বিশেষায়িত যে সূচকটি সেটি কিন্তু 1 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1971 পয়েন্টে। এছাড়া যদি বলি যে হাত বদল হয়েছে এখন পর্যন্ত 51,535টি এবং সর্বমোট কিন্তু শেয়ার বিক্রি হয়েছে আমরা দেখছি যে 4,34,54,876 এবং বাজার মূল্য দেখছি 148 কোটি টাকা। যদিও বলা চলে যে গতকালের কার্যক্রমের যে আজকে এই সময়ে যে আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম সেই অনুপাতে কিন্তু বলা চলে যে শেয়ার বিক্রি কিন্তু অনেকটা কম, যদিও ঊর্ধ্বমুখী রয়েছে ডিএসসি সূচকগুলো। এছাড়া অবস্থার যদি বলি যে একটু 180টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 120টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 71টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেক্ষেত্রে আমরা যদি বলি যে শীর্ষ যে অবস্থা রয়েছে টপ 20টি প্রতিষ্ঠান, এর মধ্যে প্রথমে আমরা দেখছি যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠানের শেয়ারের দর 97 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ, এখন অবস্থান করছে 96 টাকা 30 পয়সা। এছাড়া ফারিস্ট নিটিং ডাইং যেটি প্রতিষ্ঠান সেটি কিন্তু অবস্থান করছে 21 টাকা 10 পয়সা শেয়ারের দাম, যেটি ছিল 21 টাকা 60 পয়সা। এছাড়া এমজিএল বিডি প্রতিষ্ঠানটি 102 টাকা অর্থাৎ 120 টাকা অবস্থান করছে, যেটি সর্বোচ্চ প্রাইস ছিল কিন্তু 103 টাকা। এছাড়া এখানে খান ব্রাদার্স পাওয়ার ওভেন দেখছি আমরা 160 টাকা 90 পয়সা অবস্থান করছে, আর সর্বোচ্চ প্রাইস ছিল কিন্তু 161 টাকা 30 পয়সা। এছাড়া 5 নম্বর অবস্থানে রয়েছে শীর্ষ 20-এ ইন্ট্রাকো, 6 নম্বরে ইসলামী ব্যাংক, 7 নম্বরে ইবনে সিনা এবং 8 নম্বরে এগনিস সিস্টেম লিমিটেড। তো দর্শক, পুঁজিবাজার অবস্থা কিন্তু আমরা যেটি জানাতে চাচ্ছিলাম যে প্রতিদিনই কিন্তু এখন ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরছে, অর্থাৎ সব মিলে কিন্তু আস্থাজনক অবস্থা ফিরলে কিন্তু বিনিয়োগকারীদের
এখানে কিন্তু বিনিয়োগ বাড়ে এবং তারা কিন্তু আশ্চর্যজনক অবস্থা। তো এই ছিল আজকের মতো ডিএসসি সবশেষ। আমদানির কারণে নওগাঁর মোকামে কেজিতে 3 টাকা পর্যন্ত কমেছে দাম, বস্তা প্রতি কমেছে 150 টাকা পর্যন্ত। এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর হাপানিয়া মিলে আছেন রিপোর্টার MR রকি, সরাসরি যাচ্ছে তার কাছে। গেল সেপ্টেম্বর এবং চলতি অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চালের বাড়তি দরের কিন্তু উত্তাপ ভোক্তাদের গুনতে হয়েছে। প্রতি কেজিতে 1.5 থেকে 2 টাকা বা প্রকাশে 3 টাকা পর্যন্ত কিন্তু দর এখানে বাড়িয়েছিল এখানকার মিলার বা এখানকার ব্যবসায়ীরা। তবে চালের এরকম একটি বাড়তি দরের উত্তাপ লাগাম টানতে সরকার প্রথম থেকেই যে বিষয়টি গুরুত্ব দিয়েছিল যে শুল্ক মুক্ত চাল আমদানির ঘোষণা দেওয়া হয়েছে এবং এই শুল্ক মুক্ত আমদানি ঘোষণার পরিপ্রেক্ষিতে কিন্তু চলতি সপ্তাহে দেশের বিভিন্ন বন্দর দিয়ে কিন্তু চাল দেশে বিশেষ করে মধ্যে ঢুকছে এবং চালের এরকম বাজারে আমদানি করার যে প্রভাব তা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছিলাম এবং বস্তা প্রতি নওগাঁর পাইকারি মোকামে 100 থেকে 120 টাকা বা প্রকারভেদে 150 টাকা পর্যন্ত এখানকার মিলাররা চালের দর কিছুটা কমিয়েছেন এবং এই দরের জায়গাটা আসলে মোটা এবং সরু চাল উভয়ের ক্ষেত্রে আমরা দেখছি। যদিও আর কিছুদিন পর আমনের আবাদও কিন্তু ওটা শুরু হয়েছে এবং পুরো দমে আমনের যে বাজারের চালের যে বাজারে যখন প্রভাব আসবে আরো দরটা নিচে নেমে যাবে এরকম একটি বাজার ব্যবস্থার সাথে এই মুহূর্তে চালের যারা মিলার ব্যবসায়ী তারা মজুদ যে চালগুলো ছিল এই মজুদ চাল কিন্তু বাজারে এই মুহূর্তে হু করে ছাড়ছেন। স্বাভাবিকভাবে বাজারে এরকম একটি বাড়তি চালের একটা সংযোজন আমরা দেখতে পাচ্ছিলাম, ফলে বস্তা প্রতি এরকম একটি দর নিচের দিকে নেমে এসেছে। তবে দরের জায়গাটা যদি বলি, প্রতি কেজি চাল যেমন আজকের বাজারে সম্পা কাটারি যে চালটি মোটা সরু চাল এই চালটি বিক্রি হচ্ছে খুচরা বাজারে 68 থেকে 70 টাকা দরে, যেটা 72 থেকে 73 টাকা পর্যন্ত এখানে উঠেছিল। জিরা চাল যে মিনিকেট এটাও সরু চাল, এই চালটি আমরা দেখছিলাম 68 থেকে 70 টাকা দরের মধ্যে রয়েছে। মোটা চালের মধ্যে রয়েছে বিআর 28 যে চালটি সর্বোচ্চ 58 থেকে 60 টাকার ঘরে ছিল, সেই চাল কিন্তু এই মুহূর্তে 57 থেকে 58 টাকা সর্বোচ্চ দরে এই মুহূর্তে বেচে কিনা চলছে। প্রতি কেজিতে এরকম একটি দর কিছুটা নিচে নেমে গিয়েছে এবং দর নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু কিছুটা দরের জায়গাটা নিচে নেমে যাওয়ার ফলে স্বাভাবিক স্বস্তি লক্ষ্য করছিলাম ক্রেতাদের ভিতর। তবে আরো দাম যেন কমে এরকম ভোক্তাদের দিক থেকে দাবি করা হচ্ছে এবং এখানকার বাজার ব্যবস্থার এরকম একটি চিত্র এই মুহূর্তে ফুটে উঠেছে। তো আমরা এখানকার সার্বিক চিত্র ছিল চাল বেচে কিনার এরকম। চালের বাজারে সবশেষ অবস্থা জানাতে এতক্ষণ ছিলাম নওগাঁর হাপানিয়া বাজারে। দেখছেন এই সময় বাণিজ্য। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পাবনার বিভিন্ন মিলে অবৈধভাবে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। এতে একদিকে প্রতারিত হচ্ছেন ভোক্তারা, অন্যদিকে বিব্রত অন্য চাল ব্যবসায়ীরা। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা ভোক্তা অধিদপ্তরের। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। সারা দেশে প্রস্তুত হওয়া চালের মধ্যে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চালের সুনাম রয়েছে দেশ জুড়ে, যেটি দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছেন কুষ্টিয়ার একটি গোষ্ঠী। বাজারে এ চালের চাহিদাও রয়েছে ব্যাপক পরিমাণে। তবে নিয়মনীতির তোয়াক্কা না করেই প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবৎ পাবনার ঈশ্বরদের মিলগুলোতে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। এ চালের প্রচুর চাহিদা থাকায় ভোক্তাদের চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদী থেকেই নিম্নমানের চাল বাজারজাত করা হচ্ছে দেশ জুড়ে। এতে একদিকে প্রতারিত হচ্ছেন সাধারণ ভোক্তারা, অপরদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্যান্য মিল কর্তৃপক্ষ। অবৈধভাবে এসব চাল প্রস্তুতকারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সবাই। ঈশ্বরদীতে কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মিনিকেট নামে চাউলটা মার্কেটজাত করে। এগুলা খাইতে গিয়ে খাবারের মধ্যে বিভিন্ন রকম স্বাদেরও তারতম্য আছে এবং পুষ্টিগুণেরও অনেক তারতম্য হচ্ছে। এটা ভোক্তা এবং মানুষের সাথে এক ধরনের প্রতারণা। তদন্ত করে বের করা উচিত যে কারা কারা এই কাজ করছে। অবৈধভাবে কুষ্টিয়ার চাল প্রস্তুতের অনিয়ম স্বীকার করলেও নিজেদের সপক্ষে দেন খোঁড়া যুক্তি। বস্তা দাম ছাপাই, এই ছাপানো তো অল্প বস্তা পাওয়া কষ্ট, এই জন্য আপনার মার্কেটে সহজে পাওয়া যায়। ফট পড়েছিল 10-20টা, এটা টিকিট করা হয়। মাঝে মাঝে মনে করেন যে ব্যাপারদের একটা ডিমান্ড থাকে, এসব প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা ভোক্তা অধিদপ্তরের। এটা আমরা দেখছি এবং আমরা দ্রুত এগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ঈশ্বরদীর অন্তত 10টি মিলে তৈরি হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চাল। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। কাল থেকে চালু হচ্ছে বেনাপোল বন্দর কার্গো ভেহিকেল টার্মিনাল। আধুনিক প্রযুক্তির নানা সুবিধা সহ 1,500 ভারতীয় ট্রাক পার্কিংয়ের ধারণ ক্ষমতা রয়েছে অত্যাধুনিক এই টার্মিনালে। এই মুহূর্তে বেনাপোল স্থলবন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক।
যাচ্ছি তার কাছে। বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য এটি সহজীকরণ এবং সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার 2022 সালের ফেব্রুয়ারিতে 329 কোটি টাকা ব্যয়ে বেনাপোল স্থলবন্দরের এই শূন্য রেখায় কার্গো ভেহিক্যাল টার্মিনালটি নির্মাণ কাজ শুরু করেছিল। কথা ছিল 1 বছরের মধ্যে এই টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে এবং বাণিজ্য সেবা পাবে ব্যবসায়ীরা। তবে বৈশ্বিক মন্দা এবং সীমান্তে কাজ করার ক্ষেত্রে সীমান্তরক্ষী বিএসএফ এর বাধা এবং সর্বশেষ যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এই পরপর 3 বার উদ্বোধনী ডেট দিয়ে পিছিয়ে ছিল। তবে সবশেষ সব বাধা কাটিয়ে আবারও 14 নভেম্বর এই বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালটি উদ্বোধনের ঘোষণা করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সরকারের নৌ পরিবহন এবং মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, তিনি এই টার্মিনালটি সকাল 11:30টায় উদ্বোধন করবেন। পরে তিনি দুপুর 12:30টায় স্থানীয় বাণিজ্যিক সংগঠনের নেতা এবং বন্দরের কর্মকর্তা কর্মচারীর সাথে তিনি মত বিনিময় করবেন। পরে বিকাল 4টায় কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। যারা বন্দর ব্যবহারকারী আছে তারা আমাদেরকে বলেছেন যে এই কার্গো ভেহিক্যাল টার্মিনালটা চালুর ফলে এখানে একসাথে কিন্তু প্রায় 1,500 ট্রাক পার্কিং করতে পারবে। ফলে এর আগে যে প্রতিদিন প্রায় 700 ট্রাক আমদানি চাহিদা থাকলেও কোনোভাবে 300 থেকে 400 ট্রাকের পণ্যের বেশি ঢুকতে পারতো না। টার্মিনালটি চালুর ফলে কিন্তু এই এখন প্রতিদিন ইচ্ছা করলে কিন্তু 1000 ট্রাক ঢোকার সম্ভব সুযোগ রয়েছে। এছাড়া এই টার্মিনালটা তৈরির ফলে কিন্তু এখানে যে ভারতীয় ট্রাক ড্রাইভার তাদের থাকা খাওয়া বিশ্রাম সহ নানাবিধ সুযোগ সুবিধা সেটি কিন্তু এই বন্দরে থাকছে। আমরা কথা বলেছি স্থলবন্দর কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে টার্মিনালটার উদ্বোধনী সমস্ত প্রস্তুতি তারা ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং টার্মিনালটা চালু হলে এখানে যে বাণিজ্যিক নানা সুবিধা ছিল তার প্রায় 90% সমাধান হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে আগামীকাল বেনাপোল বন্দরে যে কার্গো ভেহিক্যাল টার্মিনালটি উদ্বোধন হবে তার সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। সংরক্ষণের জন্য হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা না থাকায় রাজশাহী অঞ্চলে প্রতি বছর প্রায় 250 কোটি টাকার আম ও লিচু নষ্ট হয়। এজন্য ফলের মৌসুমে সবচেয়ে বেশি উৎপাদন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার দাবি ব্যবসায়ীদের। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন সরকারি বরাদ্দের অভাবে নির্মাণ করা যায়নি হিমাগার। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। দেশের মধ্যে আম উৎপাদনে শীর্ষে নওগাঁ, দ্বিতীয় অবস্থানে চাঁপাইনবাবগঞ্জ ও তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী জেলা। এ অঞ্চলের সুমিষ্ট আম দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হয় বিদেশে। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলায় গত মৌসুমে 89,206 হেক্টর বাগানে 10,33,448 মেট্রিক টন আম উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য ছিল প্রায় 6,000 কোটি টাকা। এই বিভাগের বিভিন্ন জেলায় 1200 হেক্টর বাগান থেকে লিচুর উৎপাদন হয় প্রায় 8,000 মেট্রিক টন, যার বাজার মূল্য ছিল প্রায় 80 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন ধান চাল সংগ্রহের জন্য গুদাম থাকলেও মৌসুমি ফল আম ও লিচু সংরক্ষণের জন্য এ অঞ্চলে কোনো হিমাগার নেই। এমনকি এসব ফল প্রক্রিয়াজাত করে জুস, চকলেট, আচার সহ বিভিন্ন পণ্য উৎপাদন করারও কোনো শিল্প কারখানাও গড়ে ওঠেনি। এ কারণে একদিকে যেমন মৌসুম শেষে এসব ফল বিপণন করা সম্ভব হয় না, অন্যদিকে প্রতি বছর 15 থেকে 20% আম ও লিচু নষ্ট হয়। এতে লোকসান হয় বাগান মালিক ও ব্যবসায়ীদের। 20 টাকা সংরক্ষণ রাখার পরিবেশটা নাই, এজন্য ধরেন আমাদের মানে সবকিছুই ফলারি লিচু আম প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত এই কারণের জন্যই। হিমাগার যদি হওয়া থাকে তাহলে ধরুন আমগুলা পেড়ায় ধরুন মজুত করে তখন রাখা যাবে, আমগুলা ভালো থাকবে, জনগণ খাইতে পাবে, অল্প দামে খাইতে হবে, কৃষকও বাঁচবে। এই অঞ্চলে কোনো স্পেশালাইজড কোল্ড স্টোরেজ নাই যে আম বা লিচুকে সংরক্ষণ করবে, বা পৃথিবীর অন্য অন্য দেশের মতন যদি ভালো করে রিসার্চ করে যদি এই আম এবং লিচুকে সংরক্ষণ করা যায় তাহলে কৃষকরাও যেরকম উপকৃত হবে এবং এই অঞ্চলের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমটা অফ সিজনেও পাবে। আমরা আম ভিত্তিক অনেকগুলো ইন্ডাস্ট্রি করার জন্য পরিকল্পনা নিয়েছি। ইনশাল্লাহ 2030 সালের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে বড় ধরনের আমের ওপর শিল্প গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করছি। কৃষি বিভাগ বলছে দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও এ খাতে কোনো বরাদ্দ না দেয়ায় হিমাগার বা আম লিচু ভিত্তিক কোনো শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব হয়নি। এই ফলে যদি জীবনকাল বাড়াতে চাই, সেল প্রাইস বাড়াতে, তাহলে কিন্তু আমরা একটা বিশেষত হিমাগারের ব্যবস্থা অবশ্যই দরকার আছে। পাশাপাশি যেটা দরকার, আমরা যে আম যদি আমরা সারা বছর পেতে পারি, আম থেকে উৎপাদিত পণ্য
বা খাদ্যদ্রব্য সারা বছর পেতে পারি, সেক্ষেত্রে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। বিভিন্ন জুস থেকে শুরু করে আমাদের যে আমগুলো আছে সেগুলো সংরক্ষণ করে আমরা সারা বছর ব্যাপী খেতে পারবো আর কি। এরকম একটা যে ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতো, তাহলে নওগাঁর লোকজন লাভবান হতো। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগে শুধুমাত্র নাটোরে মাত্র ৮ টন আম লিচু সংরক্ষণের জন্য 2টি হিমাগার রয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম। এ দফায় ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরির দাম কমল ২৫০০ টাকা। মঙ্গলবার রাতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। জানায় আজ থেকে হলমার্ক করা 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ১,৩৬,১৮৯ টাকায় বিক্রি হবে। এছাড়া 21 ক্যারেট ১,২৯,৯৯৫ টাকা, 18 ক্যারেট ১,১১,৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম হবে ৯১,৪১১ টাকা। স্বর্ণের পাশাপাশি কমেছে রূপার দামও। ভরিতে ৪৪ টাকা কমে 22 ক্যারেটের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ২,৫৭৮ টাকা। সারা দেশে চলছে ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এবারে সিজনে ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন কলেজ শিক্ষার্থী রাশেদ আলী। সোমবার মেহেরপুর জেলার গাংনী বাজারে রাশেদ আলী ও তার পরিবারের হাতে ২০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। এই ক্যাম্পেইনে ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ডাবল মিলিয়ন অর্থাৎ ২০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও আছে কোটি কোটি টাকার নিশ্চিত পুরস্কার। এই অফার চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে হাজারের বেশি অবৈধ এজেন্সি দৌরাত্ম্য, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। লাইসেন্স বাতিলের দাবি রামরুর, দায়িত্ব নিতে নারাজ মায়রা ও বিএমইটি। শাহজালালের ৩য় টার্মিনাল পরিচালনায় জাইকার পিএসসি গ্রুপ, ২ বছর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমান। সেবার মান নিশ্চিতে ব্যর্থ হলে জরিমানার পরামর্শ। এবং ৪১১ কোটি টাকার ঋণে ধুঁকছে চট্টগ্রাম সিটি, স্থবির প্রশাসনিক কাজও। দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে নতুন মেয়র শাহাদাত। আর্থিক সংকটই বড় সমস্যা বলছেন পরিকল্পনাবিদ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।